যে আমার আগের আলোচকরা আসলে অধিকাংশ বিষয় সাবার করে ফেলেছে নাকি। আমি যে সময় হাবিবের আলোচনা শুনছিলাম, মানে আমি জানি যে হাবিবের মনে কাল অথবা পরশুদিন হচ্ছে তার প্রপোজাল ডিফেন্স। এই পরিস্থিতিতে সে যে থাকে না এই আলোচনা যুক্ত হয়ে বেশ মানে প্রচুর মানে ইনফরমেটিভ একটা আলোচনা করার জন্য, মানে যে মানে আমাদেরকে অনেকটাই থাকে না যে নৌগীর জীবন এবং যাপন সম্পর্কে অনেকটা সমৃদ্ধ করেছে। আর ফিরোজ ভাই তো আমি সবসময় মানে উনি বলছেন যে এই বিষয়টা এক্সপার্ট না, কিন্তু আমরা অনেকদিন ধরেই দেখি সেটা হচ্ছে যে ওই চিন্ময় আছিফ এবং মানে যে ওই নৌগী এবং হচ্ছে যে আমাদের এখানে বিজ্ঞান চর্চা এবং ভাষার আলোচনা তো দীর্ঘকাল ধরে আলোচনা করছেন, এবং আজকে দেখলাম যে উনি এটাই বলছেন। এবং মানে অধ্যাপক আজম আর কি, যে আজম ভাই মানে যে একটু আগে কিন্তু কয়েকটা বিষয় অলরেডি পয়েন্ট আউট করে ফেলেছেন। সেটা হচ্ছে যে মানে আমাদের যে প্রেক্ষাপট, আমাদের এখানে যে উপনিবেশনের যে মাত্রা, সেখানে থেকে আফ্রিকার উপনিবেশনটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা আছে। এটা ডেফিনেটলি একই সাথে যেটা করে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে উপনিবেশনের যে তত্ত্ব অথবা তত্ত্বায়ন যেটা আমরা বলছিলাম আর কি, সেটা এক ধরনের প্রিটেক্স তৈরি করে আসলে যে আমাদের এক ধরনের ভিন্ন ধরনের একটা পরিসর এবং মানে ডাইমেনশন দরকার আর কি যে এই বিষয়গুলো। তো আমি মোরলেস যেটা কি যে ওই মানে যেহেতু মানে একটু মানে যে নৌকি থেকে শুরু করে নৌকিকে আমরা মানে যে আমাদের প্রেক্ষাপট থেকে কিভাবে দেখা উচিত, পাশাপাশি এটা হচ্ছে যে কতগুলা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো বা তাকে নিয়ে হয়তো বা জড়িত হতে পারে। সেটা হচ্ছে মানে আমাদের ক্ষেত্রে থেকে আমরা যেহেতু এই যে এক ধরনের বিপরিবেশন তত্ত্ব এখানে ডেভেলপ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে তার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। এবং পাশাপাশি সেটা হচ্ছে যে মানে উনি কি বিউপনিবেশিক মানে ডিকলোনাইজেশনের থিওরিস নাকি পোস্ট কলোনিয়ালিস্ট থিওরিস, এই জায়গাগুলো তো হয়তো একটু আলোচনা ফোকাস করবো আর কি, যে মোরলেস এই অ্যাঙ্গেল থেকে আর কি আলাপটা আগাতে যাচ্ছে কি। তো মানে মূলত আমরা তো সবাই জানি সেটা হচ্ছে যে নবীজি জন্মগ্রহণ করেছেন 1938 সালে কেনিয়াতে আর কি। এবং খুব ইন্টারেস্টিংলি উনি কিন্তু যে মানে নবীজি ওয়াথং এই নামটা পরবর্তী সময় উনি যে সময় অ্যাডাপ্ট করে নাকি, এবং এই নামের একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্টও আছে। সেটা হচ্ছে যে ওনার নাম হচ্ছে নবীজি, ওয়াথং হচ্ছে মানে থং হচ্ছে ওনার আসলে মানে যে বাবার নাম আর কি। তো নবুগি সান অফ অথবা অফ হচ্ছে যে ওই যে ওয়াথং এর সন্তান এই হিসাবে এই নামটা ওনার অ্যাডাপ্টেড নাম। এর মধ্যে দিয়ে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে মানে আমরা ওয়েস্টার্ন ফিলসফিতে এবং ওয়েস্টে যে যেটা দেখি যে ইন্ডিভিজুয়াল এজ এন ইন্ডিভিজুয়াল আকারে যে দেখা, উনি আসলে ওনার নামটাই যে সময় মানে যে কি করছেন সেটা আসলে শুধু ইন্ডিভিজুয়াল না, আমরা যে এক ধরনের থাকে না সামগ্রিকভাবে যে ডিপেন্ডেন্ট থাকি একজন আরেকজনের উপরে, মানে সেই অ্যাঙ্গেল থেকে যদিও অনেকেই আমাদের যে নারীবাদী বন্ধু বান্ধব অনেকেই বলতে পারেন সেটা হচ্ছে যে এটা হয়তো পেট্রার্কির সাথেও যুক্ত আছে যেহেতু শুধু বাবার নাম মায়ের নাম নেই। বাট আমি আসলে ওই জায়গাটাকে এক ধরনের থাকে না যে অ্যাড্রেস করেই বলছি, সেটা যে রিলেশনাল জায়গাটা যে খুব গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় মানে আসলে নবীর জীবন এবং কর্ম দেখে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে মানে যে কেনিয়ার যে বাস্তবতা যার মধ্য দিয়ে নগুগি গ্র করছেন, এটা আসলে আমাদের এখানকার বাস্তবতা থেকে বিস্তর ফারাকের জায়গা আছে। ফলে নগুগির অনেক অবস্থানগুলো হয়তোবা আমাদের এখানকার মানে যে পরিসরের সরাসরি অ্যাডাপ্ট করার জন্য সংকটের জায়গাগুলো আছে। পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে ধরুন যে এইটা ছাড়াও নবুগির একদম দুর্দান্ত চিন্তার যে জায়গা আছে, সেই চিন্তা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করে। তখন আমরা তো জানি যে মানে আফ্রিকার যে উপনিবেশন সেটা হচ্ছে যে 1850-এর পর থেকে ফুল ফ্লেজ শুরু হচ্ছে এবং খুব দ্রুত 20 বছরের মধ্যে দেখা যায় যে মানে লিটারেলি প্রায় 80 ভাগ ল্যান্ড ইউরোপিয়ান বিভিন্ন এম্পায়ার গুলো দখল করেছে। এবং মানে যে এই আফ্রিকার মানে যে উপনিবেশান্ত মানে একটা গুরুত্বপূর্ণ যে আসপেক্ট আমরা দেখি প্রায় সময় সেটা হচ্ছে যে ধরুন যে দাসপ্রথা স্লেভারি, যেটা প্রায় সময় কিন্তু যে নগুগির আলাপের মধ্যে আসছে, এবং ওনার একটা গুরুত্বপূর্ণ ক্রিটিক এনলাইটেনমেন্ট এবং হচ্ছে যে কিসের ওই যে মূলত পাশাপাশি যে আধুনিকতার যে ক্রিটিকটা করে থাকেন এবং আধুনিক জীবন ব্যবস্থা ইউরোপের, সেটা হচ্ছে বললেন যে উনি পুরো এন্টায়ার ইউরোপের যে আধুনিক জীবনযাপন এবং জীবন ব্যবস্থা পুরোটাই গড়ে উঠেছে দাসপ্রথার উপরে। এবং হচ্ছে যে মানে মূলত বলা যেতে পারে বুঝতেছেন এই দাসদের জীবনের বুঝতেছেন বিনিময়ে গড়ে ওঠা এই আধুনিকতা। ফলে ওনার এই কথার মধ্যে আবেগ আছে, মানে অভিমান আছে এবং হচ্ছে রাগ এবং ক্ষোভ আছে, কিন্তু এট দ্য সেম টাইম কিন্তু এটার বাস্তবতাও আছে। কারণ হচ্ছে যে আমরা অনেকেই জানি সেটা হচ্ছে যে মানে মূলত এনলাইটেনমেন্ট এবং আধুনিকতা ইন এ ওয়ে মূলত যে এক ধরনের লেজিটিমাইজ করেছে আর কি, যে সেটা হচ্ছে যে ওই স্লেভারিটাকে। এখন যেটা হচ্ছে যে এই যে স্লেভারির যে সমস্যা বা যে দাস প্রথা, এটা খুব এক্সটেন্সিভ। মানে আমরা জানি যে 1640 থেকে মোরলেস ওই যে কিসের দিকে মানে যে 1807 সাল পর্যন্ত মানে যে যে পরিমাণ যে দাস ব্যবসা হয়েছে আর কি, মানে মূলত বিশেষত হচ্ছে ইউরোপিয়ান এবং ইংল্যান্ডে। এইটা নিয়ে আমি একবার যে সময় ইংল্যান্ডে ছিলাম তখন ওই যে গ্রিনউইচের
একটা মিউজিয়াম আছে, রয়্যাল মিউজিয়াম অফ গ্রিনউইচ আর কি। তো ওইখানে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি দেখলাম সেটা হচ্ছে যে মূলত মানে তাদের এস্টিমেটে আর কি, মানে যে ওই 1640 থেকে প্রায় কি যে 1807-এর অ্যারাউন্ড দিস পিরিয়ডের মধ্যে, মানে যে প্রায় হচ্ছে যে 12 মিলিয়নের মতো বুঝতে পারছেন লোকজন, মানে যে মানে মানে মূলত যে দাস হিসেবে, সেটা হচ্ছে আফ্রিকা থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে মানে যে আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার দিকে। এখন এই নাম্বারটা আসলে বুঝতে পারছেন আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে যে মানে আমাদের এই এলাকায় যে পরিমাণ মানে যে জনসংখ্যা, সেই তুলনায় কিন্তু বুঝতে পেরেছেন ওই 18 শতকের অথবা মানে যে 17 শতকের শেষের দিকে আফ্রিকার জনসংখ্যা কিন্তু ওই পরিমাণ ছিল না, অনেক কম। ফলে এটা হিউজ নাম্বার অফ মানুষকে বুঝতেছেন দাস, মানে দাস হিসেবে বুঝতেছেন বিক্রি করে দেওয়া হয়েছে অন্য জায়গায়, মানে এবং যে ইউরোপ আমেরিকা এবং নিয়ে যাওয়া হয়েছে। এবং এটা হচ্ছে যে খুব কনজারভেটিভ বিষয়, আপনি বুঝতে পারছেন যে ব্রিটিশদের যে হিসাবটা সেটা, বা সাধারণত বলা হয়ে থাকে প্রায় 20 মিলিয়ন, মানে সেটা হচ্ছে 2 কোটির মতো লোকে নিয়ে যাওয়া হয়েছে আর কি এটা। এবং আমরা অনেকেই জানি সেটা বুঝতেছেন সেই শুধু শুধুমাত্র যে নিয়ে যাওয়ার পথেই প্রায় 3-4 মিলিয়নের মতো বুঝতেছেন লোকজন বুঝতেছেন এই যে শিপের মধ্যে, শিপ ডুবে যাওয়ার কারণে, মানে জাহাজ ডুবে যাওয়ার কারণে বুঝতেছেন প্রচুর লোকজন মারা গেছে। ফলে এই যে মানে যে দাস এবং হচ্ছে যে উপনিবেশের বুঝেছেন যে চরিত্র, এক্সপ্লয়টেটিভ যে চরিত্র, আমরা এক ডাইমেনশনে মানে যে এই যে আমাদের সাউথ ইস্ট এশিয়ান রিজনে দেখেছি, আফ্রিকার কমপ্লিটলি অভিজ্ঞতা হচ্ছে খুবই ভিন্ন এবং হচ্ছে খুবই মানে যে মানে খুবই প্রতাপশালী। এবং হচ্ছে যে নৌবগি কিন্তু মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে উনি জন্মগ্রহণ করেছেন কিন্তু ঔপনিবেশিক পর্বে। ফলে এইসব অভিজ্ঞতা বুঝতে পেরেছেন ওনার কিন্তু খুব দগদগে, মানে উনি ভুলে যাওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে প্রায় সময় যেটা আমরা যে সময় দাসপ্রথা নিয়ে আলাপ করি এবং মানে ইউরোপিয়ানদের আফ্রিকায় কি ধরনের বুঝতেছেন মানবাত্মক কর্মকাণ্ড চালিয়েছে, তার একটা উদাহরণ হিসেবে যে সময় ব্যবহার করি প্রায় সময় কিন্তু আমরা বলি কিন্তু ওই যে কঙ্গোর আলাপটা, মানে যে কঙ্গোর পপুলেশন প্রায় 40 মিলিয়নের মতো ছিল আর কি, যত মানে যে মনে পড়ে রাখছে। ওই যে সেটা হচ্ছে যে মূলত 18 শতকের শেষের দিকে, 19 শতকের শেষের দিকে, মানে 1885 অথবা 80 থেকে শুরু করে ওই যে 19 মানে 19 মানে হচ্ছে যে 20th সেঞ্চুরি মানে গোড়া পর্যন্ত। তো বেলজিয়ামের যে এম্পায়ার সেটা হচ্ছে যে আমরা জানি সেটা হচ্ছে যে ওই কিসে কিং লিওপোল্ড লিটারালি মানে যে ওই মানে কঙ্গোকে ওনার প্রপার্টি হিসাবে ট্রিট করতেন। এবং সেখানে যেটা হলো যে কি জানেন, যে এই 40 মিলিয়নের মতো মনে হয় সম্ভবত লোক ছিল, সেটা হচ্ছে যে এই উপনিবেশনের মধ্যে দিয়ে ধারণা করা 10 মিলিয়ন থেকে 15 মিলিয়ন পর্যন্ত লোকজন বুঝতে পেরেছেন মারা গিয়েছে, মানে যে শুধুমাত্র বুঝতেছেন উপনিবেশের যে চরিত্র এবং ক্যারেক্টার ছিল। সেই সময় কি হয়েছিল এটা আমাদের মনে আছে শতভাগ, যে 1905 সালের দিকে প্রথম মানে যে যেটা খুবই সুন্দরভাবে বিভিন্ন জায়গায় দেখবেন আপনি পোস্টার আকারে আসে, বিশেষত আপনি যদি আমেরিকা এবং আমেরিকান ইন্ডাস্ট্রি গুলার দিকে তাকান নাকি, সেটা হচ্ছে যে ফোর্ড কোম্পানি তার প্রথম সাধারণ মানুষ বুঝতেছেন ব্যবহার করতে পারে এই ধরনের ওই যে গাড়ি, মানে T5, মানে সস্তায় যে গাড়ি দেওয়া হচ্ছে। এখন এই যে T5 এর বুঝতেছেন যে চাকা আছে, চাকার জন্য যে রাবার দরকার, এবং সাইকেল ওই সময় খুবই জনপ্রিয়। এই যে রাবারের জন্য যেটা হয়েছে কি জানেন, পুরো রাবার একটা গুরুত্বপূর্ণ ব্যবসায় বুঝতে পেরেছেন, মানে আফ্রিকা থেকে এক্সপোর্ট করা হতো যে কিসের মধ্যে, আমেরিকাতে। এবং সেই একটা মানে যে বড় সংখ্যক রাবার যেতে হচ্ছে যে কঙ্গো থেকে। এখন সেটা হচ্ছে যে কিং লিওপোল্ড যেটা কি করলেন বুঝতে পারছেন, যে এক ধরনের নির্দেশ দিলেন, সেটা হচ্ছে যে দৈনিক একটা কোটা আছে, এই কোটার থেকে বুঝতে পেরেছেন যে যদি কম হয় তাহলে বুঝতে পারছেন যেটা করা হতো, মানে যে এদেরকে মূলত হয় তার ফ্যামিলিকে অ্যাকচুয়ালি ওই যে মানে কারাগারে রাখা হতো, অথবা হচ্ছে যে বাচ্চাদের হাত কেটে দেওয়া হতো, অথবা ইভেন একটা স্টেজে বুঝতে পারছেন তাদেরও মানে যে মানে যে লিঙ্গ কর্তন করা হতো, মানে যে শ্রমিকদের। তার মানে যে ব্রুটালিটির নমুনাটা দেখবে যে বোঝা যায় কি যে কত ভয়ঙ্কর। এবং সেই সময় যেটা হচ্ছে যে যে সময় মানে যে ওই লিওপোল্ডের আহ, মানে সোলজাররা কাউকে হত্যা করলে তারা যে হত্যা করেছে সেটা মানে যে ওই চিহ্ন হিসাবে বুঝতে পেরেছেন যেটা করতেন সেটা হচ্ছে যে ওই মানে যে ওই এলাকার কঙ্গোলিজদের বুঝতে পারছেন হাতের অংশ বিশেষ কেটে নিয়ে আবার বুঝতে পারছেন এটা মানে যে ওই সংরক্ষকারে রাখা হতো। মানে ব্রুটালিটির যে নমুনাটা যেটা আফ্রিকায় সেটা আছে, আমাদের এখানে খানিকটা ভিন্ন। আমাদের এখানে যেটা হয়েছে স্লাইটলি ভিন্ন, আমরা অবশ্যই সবাই জানি সেটা হচ্ছে যে ওই মূলত যে আমাদের এখানে দাস প্রথাটা ওই অর্থে ছিল না, বাট যেটা ছিল সেটা হচ্ছে ইনডেনজিটিউড সার্ভেন্টিউড, স্লাইটলি ডিফারেন্ট কনসেপ্ট। এবং সেটার মানে আমরা বাংলা অঞ্চলে প্রচুর, বাংলা বিহার উড়িষ্যার প্রচুর লোকজন, যেটা হচ্ছে কি জানেন, যে আমরা অনেক সময় জানি যে আফ্রিকায় যে সময় বুঝতে পেরেছেন প্রথম দিকে, অথবা ধরুন এই যে কিসের মানে যে মানে কিসের পাপুয়া আফ্রিকা, তারপর হচ্ছে ক্যারিবিয়ান, এইসব এলাকায় আমাদের এখান থেকে লোকজনকে কাজ করার জন্য নিয়ে যাওয়া হতো। যেমন মনে করেন যে ঋষি সুনাক, তার সময় ঋষি সুনাক বলে থাকেন উনি হচ্ছেন যে কিসের মানে যে আফ্রিকা থেকে ভারত, আফ্রিকান ভারতীয় আর কি, যে যারা যারা বলতে ভারত থেকে আফ্রিকায় গিয়েছেন, গুজরাট থেকে আফ্রিকায়,
এবং সেইখান থেকে সে মূলত গিয়েছে হচ্ছে ইংল্যান্ডে। এবং ওই যে ব্রিটেনের যে মানে যে লাস্ট প্রাইম মিনিস্টার ছিলেন যে ঋষি সুনাক, তার আসলে এই যে ঋষি সুনাকের মতো লোকজন আসলে কিভাবে আফ্রিকায় গেলেন অথবা ক্যারিবিয়ানে গেলেন তারও একটা, এবং এরা কিন্তু আসলে দাস ছিলেন না, এরা এদেরকে বলা হচ্ছে ইনডেনজেটিভ সার্ভেন্ট। সেটা হচ্ছে কি, এই আলাপগুলো আমাদের এখানে খুব কম। সেটা হচ্ছে যে এই এলাকায় বিভিন্ন জায়গায় যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে যে সময় বুঝতে পেরেছেন চাকরির লোভ দেখিয়ে এদেরকে বুঝতে পারছেন নিয়ে যাওয়া হতো, বলা হতো লার্জলি শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে। আর বড় জোর হইলে বুঝতেছেন আন্দামানের ওইদিকে বুঝতেছেন, যদি আন্দামানের ম্যাক্সিমাম অপরাধীদেরকে নিয়ে যাওয়া হতো ফোর্সফুল ডিপোর্টেশন, বাট বলা হতো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এদেরকে নিয়ে যাওয়া হয়তো হয় ক্যারিবিয়ানে অথবা আফ্রিকাতে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে তাদেরকে যে সময় নিয়ে যাওয়া হলো, তাদের কথা থাকতো তাদেরকে একজন বেতন দেওয়া হবে, কিন্তু পরবর্তী সময় বুঝতেছেন তাদের কোনো বেতন টেতন কোনো কিছুই দেওয়া হতো না আসলে। ইভেন ফিরে আসার জন্য যে টাকাটা সেটাও দেওয়া না। ওই সময় তাদেরকে বুঝতেছেন যদিও তাদের একটা কন্ট্রাক্ট ছিল সেটা হচ্ছে চাকরি হিসেবে, কিন্তু ওই চক্রাট তো কখনোই মানে যে মানে রেসপেক্টেড হয়ই নেই। পাশাপাশি যেটা করা হতো সেটা হচ্ছে যে বুঝতেছেন তাদেরকেও এক ধরনের প্রায় দাস হিসাবে বুঝতেছেন ট্রিট করা হতো। এই বিষয়টা আমাদের একটু বিবেচনায় নেওয়া দরকার খুবই গুরুত্বপূর্ণ ভাবে, কারণ হচ্ছে যে এই যে সিচুয়েশন গুলা যেটা হচ্ছে যে আফ্রিকার, সেটা হচ্ছে যে একদল লোক আছেন যারা হচ্ছে ব্রিটিশ এম্পায়ার অংশ হিসেবে বুঝতে পারছেন যে আফ্রিকায় হাজির হচ্ছেন, আবার হচ্ছে আর একটা অংশ আছেন যারা হচ্ছে আফ্রিকায় মানে ইংরেজি শিক্ষায় শিক্ষিত আপার ক্লাস, এবং পাশাপাশি হচ্ছে যে আরেকটা গ্রুপ যারা হইতেছে আফ্রিকান মানে যে সাধারণত থাকি যে নেটিভ আফ্রিকান। এই তিন শ্রেণীর মধ্যে বুঝতে পেরেছেন ডায়ালেকটিক্সটা যদি আমরা না বুঝি তাহলে ভাষার এই যে রাজনীতিটা বোঝাটা খুব কঠিন খানিকটা। সেটা হচ্ছে যে যেমন মনে করুন আফ্রিকার খুব নাম করা বুঝতেছেন মানে যে ব্রিটিশ আফ্রিকান রাইটার হচ্ছে VH নাইফল। নাইফল তো ইংলিশে লিখছেন, এবং ওনার কথাবার্তা বুঝতেছেন উনি যে সময় মানে যে ভারতবর্ষে আসলেন এই যে মানে রেল লাইনের পাশ দিয়ে বুঝতে পেরেছেন, উনি যে সময় ওই যে সকালে যে সময় ট্রেনে ট্রাভেল করছিলেন ভারতে, তখন ওই যে রেল লাইনের পাশে লোকজন ওই যে বাথরুম করে, মানে যে এটা দেখে বুঝতে পারছেন ওইটা উনি মেনশন করছেন, এবং হচ্ছে যে প্রায় সময় উনি বলছেন এরা আসলে হাফ লাইফ লিড করে। এই নাইফলের যে দৃষ্টিভঙ্গি এবং নাইফলের মতো লোকরা যারা হচ্ছে আমরা অনেকেই জানি সেটা হচ্ছে যে মানে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে দেশগুলো আসলে মানে স্বাধীন হয়েছে সেই দেশগুলোর বুঝতে পেরেছেন লার্জলি কমনওয়েলথের আন্ডারে প্রথম ইনিশিয়ালি ডমিনিয়ন, এবং পরবর্তী সময় আসলে তাদেরকে যে যেটা করা হতো যে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক হিসেবে তারা নিজেদেরকেই ঘোষণা করে। কিন্তু এরপরে বুঝতে পারছেন এইসব এলাকার যে কমনওয়েলথের যে নভেলিস্টরা তাদেরকে বুঝতে পারছেন এক ধরনের জেনারে পরিচিত করা হতো, সেটা হচ্ছে যে কমনওয়েলথ লিটারেচার। এবং হচ্ছে কমনওয়েলথ এই লিটারেচার লার্জলি লেখা হতো হচ্ছে আসলে ইংলিশ ভাষায়, এবং নবুগি মূলত বুঝতে পেরেছেন এদেরকেই চিন্ময় আচুয়ে বলেন, VH নাইফল বলেন, এবং ভারতবর্ষের আরো অনেকেই এদেরকেই আসলে বুঝতে পারছেন চ্যালেঞ্জ করছেন মূলত যে এই যে সকল বুঝতে পারছেন কমনওয়েলথ লিটারেচার বলে যে লিটারেচার, এটা আসলে বুঝতে পারছেন কমনওয়েলথের ওই দেশের লিটারেচার না। উনি বারবার প্রায় সময় বলেন সেটা হচ্ছে কি জানেন, যে ওই মূলত আমরা যেটা বলি যে যে চাইনিজ ভাষায় যে লিটারেচার ওইটা চাইনিজ লিটারেচার, স্পেনিশ ভাষায় যে লিটারেচার লেখা হবে সেটা স্প্যানিশ লিটারেচার, সেটা সেই ভাষার পাঠকদেরকে এবং বুঝতে পারছেন সমৃদ্ধ করে। যেটা জার্মান ভাষা অথবা হচ্ছে ইংলিশ ভাষায় লেখা হচ্ছে এগুলো সেই ভাষারই লিটারেচার, এটা কখনোই ওই ভাষার লিটারেচার হয় না। যেমন আমাদের দেশে এখানে অনেকেই আজকালকে লেখালেখি করেন মানে যে ওই ইংরেজি ভাষায়, সেটা হচ্ছে যে এই ইংরেজি ভাষার সময় লেখালেখি এটা তো সমৃদ্ধ করছে ইংরেজি ভাষাভাষীকে। এবং আমি ওই যে যে সময় ফিরোজ ভাই আলাপ করছিলেন সেটা হচ্ছে যে যে বিজ্ঞানের সাথে মানে যে ভাষা সম্পর্ক এবং হচ্ছে আধুনিক রাষ্ট্রের আমাদের একটা মজার বিষয় মনে রাখা দরকার। আমি যে সময় বিশ্ববিদ্যালয় নিয়ে অনুসন্ধান করছিলাম এবং পাঠ করছিলাম তখন এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের প্রোডাক্ট মূলত লার্জলি হচ্ছে যে বুঝতে পারছেন এক ধরনের পাঠদান মানে কেন্দ্রিক বিকাশধর্মী বিশ্ববিদ্যালয়। অন্যদিকে যেটা হচ্ছে যে আমরা দেখি যে জার্মানিতে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে যে হাম্বল ফ্রি ইউনিভার্সিটি নামে, যেটা হচ্ছে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, এই গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়টা মানে যে ওই মানে থেকে আসলো তো এটার একটা দুর্দান্ত বুঝতেছেন উত্তর বহু বছর আগে বুঝতেছেন আমাকে ফিরোজ ভাই দিয়েছিলেন, আমার মনে হয় এখানে একটু যুক্ত করা দরকার। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি জানেন মাতৃভাষায় এর আগে বুঝতেছেন ল্যাটিন ভাষায় ইউরোপে পাঠদান করা হতো ইউনিভার্সিটিতে, এরা হচ্ছে বুঝতেছেন লার্জলি মাতৃভাষায় করেছে। কারণ কি জানেন, বাইরের যারা বুঝতেছেন ইউরোপিয়ান কলোনিয়াল এম্পায়ার তারা তো বুঝতেছেন উপনিবেশায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা হচ্ছে কি জানেন মানে যে এক ধরনের সম্পদ মানে গ্যাদার করছে। জার্মানির সেই সুযোগ ছিল না, ফলে জার্মানির বুঝতে পারছেন একদম র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা খুব জরুরি ছিল। এই যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে জরুরি ছিল জার্মানির, এর ফলে যেটা হচ্ছে বুঝতেছেন তার এখানকার বুঝতেছেন মাতৃভাষায় বিজ্ঞান চর্চা অথবা মাতৃভাষায় জ্ঞান চর্চা খুবই জরুরি। এবং এটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন, আপনি যখন মাতৃভাষায় যে জ্ঞান চর্চা করবেন তখন সেটা বুঝতেছেন বেনিফিটটা লোকাল পর্যন্ত পৌঁছায়। আমাদের কয়েকদিন আগেরই একটা গল্প বলি আর কি, তুললে কানেক্ট করা যাবে। সেটা হচ্ছে যে আমরা ওই জাহাঙ্গীরনগরে মানে কুন্তশালা নামে বুঝতেছেন যে বট গাছের নিচে এক ধরনের বুঝতেছেন বিতর্ক এবং হচ্ছে যে আলোচনা একজন আয়োজন করতে যাচ্ছি। এখন যে গাছটা আছে আসলে বুঝতে পারছেন এটা বট গাছ কিনা না এটা নিয়ে পড়েছে আমরা একটা সংকটে।
তার কারণ হচ্ছে কি জানেন, যে বট গাছ হওয়ার জন্য যে কি কি শর্ত এবং কখন একটা গাছ বট গাছ হয়, এটা অনেক সময় বুঝতে পারছেন যে সব যে সাবজেনার গুলো আছে আমরা আসলে জানি না। তো আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ওই অবভিয়াসলি বিশ্ববিদ্যালয়ে তো বোটানির শিক্ষকরা থাকেন, এবং যে মূলত তারাই তো সবচেয়ে মানে ভালো বলতে পারবেন যে এইসব বিষয় নিয়ে। তো এই আলাপে আলাপে একটা অদ্ভুত মজার বিষয় জানলাম, সেটা হচ্ছে কি জানেন, যে এখানে প্রথম যে সময় বিশ্ববিদ্যালয়ে বোটানি পড়ানো হচ্ছে, সব পড়ানো হচ্ছে বুঝতে পারছেন বাইরের যে গাছপালা সম্পর্কে। ফলে এখানকার থেকে বোটানি থেকে পাশ করে ছেলেমেয়েরা বুঝতেছেন এই এলাকার গাছপালাই চিনতো না। ফলে আমাদের এই দুরবস্থার কোনো কারণ আর কি নতুন করে না। এবং পাশাপাশি পরে আমরা জানলাম যে যে গাছটা পেয়েছে কি, মানে যে সেটা হচ্ছে যে বট গাছ। এই যে ধরুন থাকে না, যে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে স্থানিক জ্ঞান ওই মাতৃভাষায় চর্চা করার মধ্যে দিয়ে আসলে কি হয় জানেন, এখানে খুব স্বাভাবিকভাবে যে ডিমার্কেশন আছে, যেটা হচ্ছে যে যারা ইংরেজি ভাষা ভাষী এবং হচ্ছে জ্ঞান চর্চা করছেন তাদের, মানে যে এদের সাথে যে একটা বিচ্ছেদ তৈরি হয় কলোনিয়াল পিরিয়ডে অথবা ইউরোপিয়ান যে মানে যে ওই সাধারণ মানুষের, এই ডিপা মানে যে মানে বিচ্যুতি অথবা হচ্ছে যে ব্রিজটা আসলে কমিয়ে নিয়ে আসা মানে সম্ভব হয় যে সময় স্থানিক ভাষায় জ্ঞান চর্চা করা গুলা হয়। এবং এট দ্য সেম টাইম আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ভাষা আসলে আপনাকে বুঝতেছেন বাস্তবতাকে শেপ করে। ফলে আপনি কোন সমস্যা দেখবেন এবং দেখবেন না, এটা খুবই ডিকটেট হয় বুঝতেছেন আপনার জ্ঞানকাণ্ড এবং ভাষার মধ্যে দিয়ে। ফলে আমাদের এখানকার বুঝতে পেরেছেন প্রাসঙ্গিক যে সময় আমরা দেখি যে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় স্থানীয় সমস্যাগুলোকে দেখি না। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ কারণই হচ্ছে মূলত যে আমরা যে আমাদের ভাষা এবং জ্ঞানকাণ্ড থেকে বুঝতে পেরেছেন এটা মানে যে যে জ্ঞানকাণ্ড ইউনিভার্সিটিগুলোতে পড়ি সেটার সাথে বুঝতে পারছেন এই স্থানীয় প্রেক্ষাপট এবং বাস্তবতার পার্থক্য আছে। এবং এটা তো দুর্দান্তভাবে বোঝা যায় বুঝতে পেরেছেন আমাদের ওই যে মানে আপনাদের হয়তো মনে আছে যে পঞ্চদশ সংশোধনী এবং এর পরবর্তী সময়ে যেটা হলো যে সেটা হচ্ছে যে মানে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে, মানে যে সিনহার যে সময় একটা দীর্ঘ রিপোর্ট আমি পড়ছিলাম, প্রায় একটা দীর্ঘ প্রায় মানে যে ওই রায়ের মানে রায়টা হচ্ছে যে যে সময় কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে সিনহা সাহেব দিলেন। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন, বারবার উনি রিপিটেডলি একটা বিষয় বলছেন যে ডেমোক্রেসিতে যেটা হয় সাধারণত সেটা হচ্ছে যে মানে যে মানে পিপুলস যারা প্রতিনিধি হিসেবে বুঝতেছেন যারা আছেন তারা থাকার কথা। ফলে কেয়ারটেকার গভর্নমেন্ট তো খুব লেজিটিমেট ভাবে বুঝতে যে এই ডেমোক্রেটিক সিস্টেমের অংশ না। এবং ফলে এই ডেমোক্রেসি সিস্টেমটা বুঝতে পেরেছেন যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে মানে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বুঝতে পারছেন যে এক ধরনের লেজিটিমাইজেশন এবং গুরুত্ব, সেটাকে এক বুঝতে পারছেন খারিজ করা হচ্ছে এখন। আপনি বিষয়টা একটু খেয়াল করুন, সেটা হচ্ছে যে এই যে আইডিয়াটা বাইরে থেকে আসা যে সংকট, আমরা জানি 90-এর পর থেকে যে রাজনৈতিক বুঝতে পারছেন সমঝোতা হয়েছে তার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি জানেন, ট্রানজিশনের জন্য। আপনার আমরা জানি যে বুঝতে পারছেন 5 বছর পরে পরে এখানকার মেজর পলিটিক্যাল যে পার্টিগুলো আছে তাদের মধ্যে ওই অর্থে বুঝতে পারছেন আইডিওলজিক্যাল কোনো ডিফারেন্স নাই। এরা লার্জলি হচ্ছে বড় দাগে বলা যেতে পারে বুঝতেছেন নিউ লিবারালিজমকে প্রপাগেট করে, মানে যে লার্জলি অথবা মানে মডার্ন লিবারালিজমকে প্রপাগেট করে এবং ফলে প্রপাগেট করে। এখন এই এই দুই পার্টি মেজর দুই পার্টির মধ্যে কিন্তু ফারাকের জায়গা নাই। এখন সমস্যা হচ্ছে কি জানেন, যে সেটা হচ্ছে ক্ষমতা কিভাবে ট্রানজিশন হবে। প্রত্যেক 5 বছর পরে পরে আমরা যে সময় দেখি বুঝতে পেরেছেন যে প্রচুর লোকের বুঝতেছেন মানে যে এই নির্বাচনকে কেন্দ্র করে অথবা হচ্ছে বুঝতেছেন যে যারা আছে তারা ক্ষমতা থাকতে পারে প্রচুর, মানে মায়ের সন্তান মারা যায় প্রচুর, মানে যে ওই মানে যে ওই কিসের প্রচুর লোকের ভাই হারান, প্রচুর লোক বুঝতে পারছেন যে হাজবেন্ড হারান, এটা একটা কমন ডে টু ডে লাইফ। ফলে আমাদের এখানে বুঝতেছেন এই ক্ষমতা ট্রানজিশনের জন্য যে নিজেদের এক ধরনের বুঝতেছেন কনসেপ্ট থাকা স্বাভাবিক এবং জরুরি, সেটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট। এটাই বুঝতেছেন আমরা খারিজ করছি কি বুঝতেছেন, ঠিক গ্রিসে কি অর্থে বুঝতেছেন ডেমোক্রেসি ছিল সেই অর্থে, তার মানে হচ্ছে যে স্থানিকতার যে আইডিয়া গুলোকে নিয়ে আসার যে ইউরোপিয়ান জ্ঞানগুলো সেটা আসলে আমরা ওই অর্থে করি না। এখন নবুগির যেটা বিষয়টা সেটা হচ্ছে বারবার যেটা উনি স্ট্রেস দিচ্ছেন সেটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে যে মানে মূলত উনি বলছেন যে মাতৃভাষায় ফিরে যাওয়ার যে জায়গাটা এবং যেখান থেকে উনি যে মূলত মানে যে ফিরে যাচ্ছিলেন নাকি, এইটার একটা ইন্টারেস্টিং প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে যে ডিকলোনাইজিং মাইন্ডটা উনি যে সময় লিখছেন 1900 মানে 86 সালের দিকে আর কি, মানে যে মোরলেস। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন সেটা হচ্ছে যে এডওয়ার্ড সাইড বুঝতেছেন এর আগে মানে ওরিয়েন্টালিজমটা লিখেছেন 1978 সালের দিকে। মানে খুব স্বাভাবিক একটা প্রশ্ন আসে বুঝতেছেন, এটা স্লাইটলি একটা শিফট যেই আলোচনাটা আমি একটু ঢুকতে যাচ্ছি, সেটা হচ্ছে যে নবুগি আসলে বুঝতে পেরেছেন যে আসলে ডিকলোনিয়ালিজম মানে অথবা ডিকলোনাইজেশন নিয়ে আলাপ করছেন নাকি পোস্ট কলোনিয়ালিজম নিয়ে আলাপ করছেন। এটা আমার একটা প্রশ্ন, আমি যেই জায়গা থেকে একটু আর কি যে মানে একটু লাইট থ্রো করতে যাচ্ছিলাম আর কি। সেটা হচ্ছে যে ওই মূলত যদি আপনি লক্ষ্য করেন সেটা হচ্ছে যে মূলত মানে বিউপনিবেশন আমরা এখানে একটু আগে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা আসলে দুটো শব্দ মানে যে ব্যবহার করে থাকি আর কি। ওই কিসের একটা হচ্ছে যে কিসের যে সেটা হচ্ছে যে ডিকলোনাইজেশন যেটা বাইরে বিভিন্ন জায়গায় যে ধারণাগুলা ডেভেলপ হয়েছে, আমরা মানে যে সময় বাংলা ভাষায় বলি সেটা হাইফেন দিয়ে ব্যবহার করি, বিউ
হাইফেন উপনিবেশন, যাতে করে এটা যে ওই মানে যে বিভিন্ন জায়গার যে ডিকলোনাইজেশন আইডিয়ার, আর আমরা বাংলাদেশে যেই আলাপটা করি সেটা হচ্ছে যে মূলত বলতে চাই এই স্থানিকতার জায়গা থেকে বিউপনিবেশন নাকি হাইফেন ছাড়া, যেটা আপনারা হয়তো ওই যে বিভিন্ন জায়গায় দেখছে নাকি যে হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে যেটা হচ্ছে যে মানে যে আসলে ডিকলোনাইজ তো ফলে আলাপের সুবিধার্থে যেহেতু বারবার হাইফেন যুক্ত করা সম্ভব বলে যুক্ত করা, তো আমি শব্দটা ডিকলোনাইজেশনই বলছি। ডিকলোনাইজেশন মানে হচ্ছে যে বাইরের যে ডিকলোনাইজেশন নিয়ে যে থিওরি গুলা এবং সেটা নিয়ে আর কি। এখন খুব স্বাভাবিকভাবে আমরা ডিকলোনাইজেশন আমরা প্রথম যে শব্দটা ব্যবহার দেখি হচ্ছে 1836 সালের দিক থেকে, যে হেনরি ফরফেট, মানে আমরা জানি যে সেটা উনি খুব বিখ্যাত মানে একজন যে ফরাসি সাংবাদিক এবং হচ্ছে লেখক। উনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে যে মানে ডিকলোনাইজেশন দি আলজিয়ার নামে একটা লেখা লিখেছিলেন। সেই লেখাতে আসলে আমরা আজকালকে ডিকলোনাইজেশন যে অর্থে বুঝি সেটা না। মূলত উনি একজন, আমি এটাকে বলে বুঝতেছেন প্রাগ তত্ত্বীয় এক ধরনের ডেফিনেশন। সেটা হচ্ছে কি, উনি মূলত এটাকে দেখতেছেন, সেটা হচ্ছে বুঝতেছেন যে আলজিয়ারের উপরে বুঝতে পারছেন যদি আক্রমণ চালানো হয় তাহলে সেটা প্রলং যুদ্ধের মধ্যে যুক্ত হতে পারে ফ্রান্স, এই কারণে এটা যাওয়া উচিত না। ফলে ডোমিনেশনের জায়গায় এবং হচ্ছে তার যে রিপার্কেশন এই অ্যাঙ্গেল থেকে মানে ফ্রন্টিয়ার যে ফ্রন্টফেটে হেনরির যদি লেখাটা আমরা খেয়াল করি, ওইখানে বুঝতেছেন উনি ঠিকই ওই সময়কার এনলাইটেনমেন্টের মধ্যে দিয়ে যে যে দৃষ্টিভঙ্গি মানে আলজিয়া সম্পর্কে তারা যে বুঝতে পেরেছেন যে মানে পূর্ণাঙ্গ সভ্য মানুষ না বর্বর হিসাবে যে চিহ্নিত করা হচ্ছে, ওই লেখার মধ্যে কিন্তু এক্স্যাক্টলি আলাপগুলো আছে। বলে কোনো ভাবার কথা নাই, ভাবার কোনো কারণ নাই, বুঝতেছেন উনি যে অর্থে ডিকলোনাইজেশন শব্দ ব্যবহার করছেন যেটা আমরা আজকালকে যে অর্থে ব্যবহার করি এটা একদমই না কি। 2 নম্বর যেটা হচ্ছে যে এরপর আমরা প্রায় সময় দেখি সেটা হচ্ছে যে মানে এই শব্দটা এক ধরনের নতুন ব্যঞ্জনা প্রায় ফার্স্ট ওয়ারের শেষের দিক থেকে, সেটা হচ্ছে যে সেলফ ডিটারমিনেশনের সময়। এবং এই সেলফ ডিটারমিনেশন মানে হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রগুলা যে স্বাধীন হওয়া দরকার এবং স্বাধীনতার খুবই গুরুত্বপূর্ণ। তো এই জায়গা থেকে যেটা হয়েছে যে মানে যে ওই সাধারণত দীর্ঘকাল মানে মূলত যে মরিস বন এবং এনারা মানে যে ওই 1926 সালের দিকে যে সময় ডিফাইন করছেন সেটা হচ্ছে যে বিউপনিবেশনটা মূলত হচ্ছে কি সেলফ ডিটারমিনেশন, তো স্বরাজের জায়গা থেকে মানে যে ঔপনিবেশিকরা যে জাতিগোষ্ঠীকে শাসন করছে এবং হচ্ছে যে তাদের হাত থেকে বুঝেছেন শাসন এবং শোষণের মধ্যে থেকে রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তিটাকেই আসলে মানে যে মূলত ইন্ডিকেট করা হচ্ছে যে সেলফ ডিটারমিনেশন জায়গা থেকে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে যেটা হয়েছে কি জানেন, ম্যাক্সিমামই তো বুঝতে পেরেছেন যে যে ঔপনিবেশিক যে রাষ্ট্রগুলো ছিল, উপনিবেশিত যে রাষ্ট্রগুলো ছিল, তারা অনেকেই স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন হওয়ার পরেই দেখা গেল কি জানেন, তার যে চরিত্র ঔপনিবেশিক রাষ্ট্রের মতোই চরিত্র, যেমন মানে যে যেটা হচ্ছে নগুগি কয়েকবার বলেছেন সেটা হচ্ছে যে মানে উনি কখনো মানে যে অ্যারেস্ট হন নাই মানে কিসের সময়, সেটা হচ্ছে যে ঔপনিবেশিক আমলে, কিন্তু উনি অ্যারেস্ট হয়েছেন কি কখন, মানে স্বাধীন কেনিয়া। তার মানে হচ্ছে যে এই যে নতুন যে রাষ্ট্রগুলো যেটা জন্মগ্রহণ করেছে সেটা ওই অর্থে আসলে বুঝতে পারছেন যে মানে যে বিউপনিবেশিত হয়েছে তা না, বাট ফলে ওই সময়কার কিন্তু এট দ্য সেম টাইম বিউপনিবেশন যে অর্থে বুঝতে পারছেন ওই সময়টাকে ভাবা হতো, সেই যে মানে যে ভাবা হতো সেই ভাবাটা হচ্ছে কি সেলফ ডিটারমিনেশন এঙ্গেল থেকে, সেই অর্থে তো এরা মানে যে বিপরিবেশ মানে যে ডিকলোনাইজ হয়ে গেছে। ফলে যে এই যে তত্ত্বীয় যে সংকটটা, এটা ওই সময়কার বুঝতেছেন লেখকদের অনেকেই ধরতে পারছিলেন। তার মধ্যে নগুগি, তারপরে হচ্ছে সাইদরা থেকে শুরু করে এরা অনেকেই। এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে তাহলে নগুগি কেন বুঝতে পারছেন ফিরে যাচ্ছেন মাইন্ডের যে আলোচনা এবং ল্যাঙ্গুয়েজের আলোচনা, তার একটা গুরুত্বপূর্ণ কারণ আমার ধারণা বুঝতে পেরেছেন ওই যে এই উপনিবেশন প্রক্রিয়া সম্পর্কে নগুগির একটা থরো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং কয়েক আলাপে বুঝতে পারছেন উনি একটা গুরুত্বপূর্ণ লেখার কথা প্রায় সময় বলেন, সেটা হচ্ছে এডমন্ড স্পেন্সারের হয়তো বা আমরা, সেটা হচ্ছে যে বুঝতে পারছেন যে উনি আহ, শেক্সপিয়ারের সময়কার যে সময় ইংল্যান্ড প্রথম আয়ারল্যান্ডকে উপনিবেশন স্থাপন করছে এবং সে যে সময় উপনিবেশন স্থাপন করছে কোনোভাবে বুঝতে তাদেরকে উপনিবেশিত করতে পারছে না, ফলে কন্টিনিউয়াসলি তাকে এক ধরনের যুদ্ধের মধ্যে মধ্যে জড়িত হতে হচ্ছে। তো এই সংকটটা নিয়ে বুঝতে পারছেন যেটা হলো যে কুইনের এক রিপ্রেজেন্টেটিভ একজন লর্ড গেলেন হচ্ছেন বুঝতে পেরেছেন আয়ারল্যান্ডে। এবং ওই আয়ারল্যান্ডে উনি যে সময় গেলেন তখন যেটা হলো সেটা হচ্ছে যে ওইখানকার লোকাল যে সেটেলার ইংলিশ একজনের সাথে আলাপ হচ্ছে, এই লেখাটা এই আলোচনাটাই তুলে আনছেন বুঝতেছেন এডমন্ড স্পেন্সার। সেটা হচ্ছে তার ভিউ অফ প্রেজেন্ট স্টেট অফ আয়ারল্যান্ড নামে বই, খুব বিখ্যাত বই। সেটা হচ্ছে 1596 সালের দিকে প্রকাশিত। আপনি খুব গুরুত্বপূর্ণ বই, আপনি দেখবেন বুঝতেছেন এই মডেলটা কিভাবে বিভিন্ন জায়গায় রিপিট করা হচ্ছে। ওইখানে উনি বলছেন কি জানেন, আরিশদের যদি বুঝতে পারছেন যে মনোবল ধ্বংস করে দিতে হয় এবং তাদেরকে পার্মানেন্টলি যদি কলোনাইজ করতে হয় তাহলে তাদেরকে কি করতে হবে, তাদের নাম এবং ভাষাকে বিচ্ছিন্ন করতে হবে। এবং সেই কারণে বুঝতেছেন বিভিন্ন নামগুলো থাকে না যে আমাদের মানে যে নামগুলা পরিবর্তন করা এবং পাশাপাশি হচ্ছে যে বুঝতেছেন যে ইংলিশ ভাষাটাকে ওইখানকে ইন্ট্রোডিউস করা, এই যে ভাবনাটা সেটা থাকে না। এই জিনিসটা আপনি দেখবেন রিপিটেটিভলি মানে যে ইউরোপিয়ান কলোনাইজাররা
মানে এই প্রজেক্টটাকে বুঝেছেন রিপিট করেছে, তার মানে হচ্ছে ইউরোপিয়ান কলোনাইজাররা অলরেডি মানে যে ব্রিটেনের মধ্যে ইন্টারনালি যে সময় কলোনাইজ করছে ইংলিশরা, তখন দে হ্যাভ এ সেট অফ প্রিন্সিপালস, মানে কি কি জিনিস কলোনাইজেশন করতে হয় আর কি, এবং শুরুটা করতে হয় এক্স্যাক্টলি। এই কারণে আপনি দেখবেন যে আইরিশ খুব নামকরা এক প্লে রাইটার, ওই যে ব্রায়ান ফেল, আমার খুব পছন্দের আর কি। উনি ওনার এক নাটক আমার দেখার সুযোগ হয়েছিল ম্যানচেস্টারে। ওই সেটা হচ্ছে যে ওই কিসের ট্রান্সলেশন, উনি খুবই বলছেন যে বুঝতেছেন যে সময় ইংলিশ জিওগ্রাফাররা এসে বুঝতেছেন আয়ারল্যান্ডের সব এলাকাগুলোর নতুন ইংলিশ নাম দিচ্ছে, ফলে কি হচ্ছে বুঝতেছেন এইখানকার যে নাম তো নাম না, নামের সাথে তো ইতিহাস থাকে, নামের সাথে থাকে না যে ওই যে ঐতিহ্য থাকে, ওরাল হিস্ট্রি থাকে, এগুলো সবগুলো থেকে আসলে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। মানে মূলত সেই জায়গা থেকেই আসলে বুঝতে পেরেছেন যে এই যে অ্যানালাইসিস গুলোর সাথে খুবই দুর্দান্ত ভাবে পরিচিত, এবং হচ্ছে যে মানে পোস্ট কলোনিয়াল স্টেট গুলা যে এই ক্রাইসিস গুলা থেকে বুঝতেছেন ওভারকাম করতে পারেনি, এটা নিয়ে বুঝতেছেন দুর্দান্ত ভাবে মানে নবুগি ওয়াকিবহাল ছিলেন। ফলে উনি মূলত যে প্রস্তাবটা দিচ্ছিলেন সেটা হচ্ছে যে মানে ফিরে যাওয়ার যে প্রবণতা। এখন ওনার যে ভাষা, আমরা জানি যে ওনার যে জাতিগোষ্ঠী, ওই জাতিগোষ্ঠী আসলে মানে যে কেনিয়ার মেজর জাতিগোষ্ঠীও না, এবং কেনিয়ার আমরা জানি যে মানে মূলত মানে যে সম্ভবত 1964 সালের দিকে মানে স্বাধীন হয়েছে, অথবা 65 সালের দিকে। এর আগে এখানে রেফারেন্ডামও হয়েছিল, সেখানে সোমালিয়ানরা 85% সোমালিয়ানরা যেতে চেয়েছিল, সোমালিয়ার সাথে যুক্ত হয়েছিল। ফলে এখানে খুব জটিল এনভায়রনমেন্ট, এবং এট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে যে ইন্ডিয়ান যারা বুঝতে পারছেন আফ্রিকায় আছে তারা ইংলিশে প্রেফার করে, আফ্রিকা ইংলিশ সেটেলার ইউরোপিয়ান সেটেলাররা ওই সময় ছিল। ফলে একটা জটিল সোসাইটির মধ্যে উনি অপারেট করছেন। ফলে উনি যেটা দেখছেন কি জানেন, ওইখানকার যে এথনিক গোষ্ঠীগুলো সেখানে ফিরে যাওয়া এক ধরনের বুঝতেছেন সলিউশন। ফলে উনি তার মাতৃভাষায় বুঝতেছেন কাজ করতে চেয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বুঝতেছেন এই ধরনের মানে, এবং এটা দুর্দান্ত উদ্যোগ এবং খুব প্রয়োজনীয় উদ্যোগ, কিন্তু আমরা এটা খুব স্বাভাবিকভাবে এটা মানে যে এবং মানে যে সংকট দেখি বুঝতেছেন এই ধরনের আলোচনা এবং ফিরে যাওয়ার যে আলোচনাগুলো একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট থাকে কি জানেন, মানে যে জাতি রাষ্ট্রকেন্দ্রিক ধারণাগুলো কিন্তু এই ডিকলোনাইজেশনটা বাই প্রোডাক্ট, এবং যেটা এক ধরনের ইমপ্লিসিট আছে নবুগির চিন্তার মধ্যে। ফলে আপনি এথনিক লিঙ্গুইস্টিক বুঝতেছেন মানে যে ন্যাশনালিজমের এক ধরনের ইমপ্লিসিট প্রিসাপোজিশন আছে ওনার চিন্তার মধ্যে দেখবেন। এখন ঘটনা হচ্ছে কি জানেন, এই ধরনের মডেল আফ্রিকাকে বুঝতেছেন কোথাও নিয়ে যায় না এই সংঘাত ছাড়া আরো কিছু, ফলে প্রচুর ধরনের এথনিক ক্লিনজিং আছে যেখানে তৈরি হচ্ছে। আমি একদমই বলছি না সেটা হচ্ছে যে বুঝতেছেন আফ্রিকার উচিত হচ্ছে যে মানে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করা, এটা একদমই ঠিক না। বরং হচ্ছে যে বুঝতেছেন ওইখানে কিভাবে এই রিকাউন্সিলিয়েশন হবে, এবং পাশাপাশি বুঝতেছেন এই প্যারাডাইমটা আসলে ভিন্ন হওয়া উচিত। সেটা হচ্ছে বুঝতেছেন যে নতুন যে স্টেট গুলা ফর্ম করছে, সেই স্টেট গুলা ফর্মেশনের ক্ষেত্রে বুঝতেছেন শুধু যে ভাষা এবং ইংরেজি ভাষায় এটাই যে সংকট তা কিন্তু না, বাট হচ্ছে এটা কিভাবে মিটিগেশন করতে হবে এটা বুঝতেছেন একটা গ্রোয়িং কনসার্ন স্টিল নাও। এই কারণে অনেকেই কিন্তু বুঝতে পেরেছেন আরেকটা সুপার আইডেন্টিটির কথা প্রায়সময় বলেছেন, আপনার হয়তো দেখবো, সেটা হচ্ছে যে আফ্রিকা, নিগ্রোচিউড আফ্রিকান, প্যান আফ্রিকান এই মুভমেন্ট গুলার জন্মগ্রহণ করেছে। ফলে ওইগুলো বুঝতে পেরেছেন এট দ্য সেম টাইম আসলে ইমাজিনারি আইডেন্টিটি, এবং যে আইডেন্টিটি গুলো বুঝতেছেন ওনার থিওরি একজন ইমপ্লিকেট করে। অন দা আদার হ্যান্ড যেটা হচ্ছে যে ট্রেডিশনাল, যে অর্থে আমি বলছিলাম যে বন এবং সেলফ ডিটারমিনেশনের জায়গা থেকে যদি ডিকলোনাইজেশন দেখা হয়, তাহলে বুঝতে পেরেছেন যে ডিকলোনাইজেশন প্রজেক্ট অলরেডি শেষ হয়ে গেছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর থেকে। ফলে ওনারা আসলে বুঝতে পারছেন যে দেখছেন যে নতুন যে রাষ্ট্রগুলা তার কল কবজা থেকে মেকানিজম থেকে সবকিছু হচ্ছে কি জানেন মানে যে সেটা হচ্ছে এখনো ইউরোপীয়। ফলে এইটা থেকে যে উত্তরণের যে উপায়, এই ধরনের প্রবণতা অনেক বেশি বুঝতেছেন পোস্ট কলোনিয়াল রাইটারদের মধ্যে আছে, এবং যদিও তারা গ্লোবাল জায়গা থেকে মানে অপারেট করেন। আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে আমরা ওই যে পোস্ট কলোনিয়ালিজম এবং ডিকলোনাইজেশন দুইটা ডিফারেন্সিয়েশন করি। একটা হচ্ছে কি ডিকলোনাইজেশনের প্রবণতা থাকে, সেটা হচ্ছে তারা কোনো একটা ল্যান্ডের মানুষকে মানে ধারণ করে, যেটা পোস্ট কলোনিয়ালিস্টরা করে না। পোস্ট কলোনিয়াল লার্জ হচ্ছে গ্লোবাল সিটিজেন, তারা ইউরোপিয়ান একাডেমিতে কাজ করে, তারা মোর রিপ্রেজেন্টেশনের পলিটিক্স নিয়ে কাজ করে, এবং তাদের হাইলি মোটিভেশন হচ্ছে কি জানেন পোস্ট স্ট্রাকচারালিজমের জায়গা থেকে, যেটা আপনি সাইদের যদি কাজগুলোকে খেয়াল করেন একই ধরনের। সেটা হচ্ছে মূলত যে কি কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে সাইদ আসলে অনেকটাই ফুকরি এক্সপানশন, সেটা হচ্ছে যে এই সব ভাষাগুলো থাকে না যে মানে এক্সটেনশন পোস্ট স্ট্রাকচারালিস্ট জায়গাগুলোতে কলোনিয়াল ক্রিটিক গুলাকে হাজির করা, কিন্তু এটা কখনো স্থানিক ওই বিষয়গুলোকে বুঝতেছেন কোন প্রস্তাবনা দেয় না। সেই জায়গা থেকে বুঝতে পেরেছেন ডেফিনেটলি নগুগি একজন বিশেষ গুরুত্ব ক্যারি করেন, যে উনি মূলত মানে একটা ল্যান্ডকে অন করেন এবং সেই ল্যান্ডের জন্য বুঝতে পারছেন উনি স্ট্রাগল করছেন। ফলে ওনার এক ধরনের ডিকলোনাইজেশনের জায়গাটা ডেফিনেটলি আছে, এবং উনি মানে ঐকান্তিক সত্যে বিশ্বাস করেন, পোস্ট কলোনিয়ালিস্টদের মতো বুঝতে পারছেন উনি যে বহু মানে যে সত্যের যে কোনো কিছু না মাল্টিপল রূপ থাকে, সেটা আসলে ওই অর্থে উনি কি করেন না। কিন্তু অন দা আদার হ্যান্ড আমাদের এটা দেখা দরকার যে এই আইডিয়াগুলোকে মোর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যেটা আসে মূলত লার্জলি আসছে হচ্ছে যে কিসে থেকে। আপনি দেখবেন যে ডিকলোনিয়ালিটি যে মুভমেন্টটা বুঝতেছেন নগুগিরা ডেভেলপ করেছে হচ্ছে যে ল্যাটিন আমেরিকায়, সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে যে যেটা হচ্ছে যে যে ঘটনাটা
যে নগুগির কাজে আসলে বুঝতেছেন লিটারারি ওয়ার্ক খুবই আবেগ আছে, অভিজ্ঞতা থেকে এই আইডিয়াগুলো তৈরি করেছে, কিন্তু এটা কখনোই ডিকলোনাইজেশনের থিওরি থিওরি আকারে ফুল প্লেজ ডেভেলপটি হয় নাই। ফলে এটা হয়তো মনে করি আমি যে আমি আমাদের একদম থাকে না যে জায়গাটাতে আমরা সচেতন থাকা উচিত আর কি যেটা। আর লাস্টে আমি জাস্ট ব্রিফলি একটা আলাপ মানে যে ওই মানে যে মানে সংযোজন করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ওনার কিছু প্রজেক্ট আসলে আমাদের এখানে বুঝতে পেরেছেন যে আজম ভাই যে সময় আলাপ করছেন আমি ভাবছিলাম উনি হয়তো বা এই অ্যাঙ্গেলে একটা লাইট থ্রো করবে নাকি, বাট ওই যে উনি করেছেনও। সেটা হচ্ছে যে ওই আমাদের এখানে একটা অদ্ভুত ঘটনা যে ইংলিশ লিটারেচার মানে এসাস যে ক্যাটাগরি হিসেবে আমরা যে দেখছি ওই সেখান থেকে, এবং হচ্ছে যে বাংলা লিটারেচার প্যারালাল লিটারেচার দুইটা আলাদা ব্লক হিসাবে এসে দাঁড়িয়েছে আর কি। অন দ্য আদার হ্যান্ড উনি যে প্রস্তাবগুলো দীর্ঘকাল ধরে করে আসছেন সেটা হচ্ছে যে কি যে মানে যে ইংলিশ লিটারেচারকে মানে ডিস্টেবিলাইজ করে বুঝতেছেন যে উনি সিলেবাসটাকে তো প্রায় সময় মনে বলছেন যে আফ্রিকাকে সেন্টার রেখে অন্যান্য জায়গাগুলোকে এটা। তো আমি আমাদের এখানে বুঝতে পেরেছেন যে আমি আমাদের একটা অভিজ্ঞতা বলি এবং এটা বলেই শেষ করে ফেলতে চাই, সেটা হচ্ছে যে আমরা মানে যে ওই ফিলসফি ডিপার্টমেন্টে যেটা হচ্ছে যে অনেকদিন ধরেই আমাদের এখানে সর্বোচ্চ পরিমাণ সাউথ ইস্ট এশিয়া মধ্যে আর কি যে লজিক পড়ানো হয়, কিন্তু এখানে একটাও কোর্স ছিল না আসলে মানে আমাদের এখানকার লোকাল লজিকে। তো আমরা অনেক কষ্ট টষ্ট করে যে সময়টা চালু করার চেষ্টা করছিলাম তখন একটা ভয়ঙ্কর ধরনের বিতর্কের মধ্যে পড়েছিলাম, সেটা হচ্ছে কি যে আদৌ এই এলাকায় কোনো রিজন অথবা যুক্তির চর্চা হয়েছে কিনা না। পরে আমরা একবার চেষ্টা করছিলাম যে এই এলাকার চিন্তার প্যারাডাইমকে মানে মূল কাঠামোটা হবে এই এলাকার ফিলোসফিক্যাল স্কুলগুলা, পাশাপাশি অন্যান্য স্কুলগুলা বুঝতেছেন কানেক্ট হবে ওই জায়গা থেকে। ওইটাও আমরা করতে পারিনি, কিন্তু আমি মাঝে মাঝে আজকালকে ভাবি এটা যদি আমরা করতে পারতাম তাহলে কি বাংলাদেশের নতুন ফিলোসফারের জন্ম হতো? আমার উত্তর হচ্ছে না, হতো না। তার কারণ হচ্ছে ডিকলোনাইজিং ইউনিভার্সিটি নামে বুঝতে অথবা এইসব আইডিয়াগুলো থেকে যে জিনিসটা প্রস্তাবনা করা হয় ডাইভার্সিটি, যেটা ইউরোপিয়ায় বুঝতে পেরেছেন মুডের মধ্যে খুবই মানে কাজ করে, যেমন সোয়াসে আপনি দেখবেন সেটা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে যে মানে যে এলাকার ফিলোসফি তারা হচ্ছে কান্ট এবং হেগেলের পাশাপাশি মানে যে ধরুন ইবনে সিনা অথবা হচ্ছে যে ওই কনফুসিয়াস এদেরকে পাঠ করা বিষয়। কিন্তু ওইখানে ইউরোপে কিন্তু মূল কাঠামোটা এবং ফোর্সটা থাকে হচ্ছে কিসের, সেটা হচ্ছে যে মানে ইউরোপিয়ান জ্ঞানকাণ্ডটা। ইভেন আমরা বুঝতেছেন এখানকার যদি আমরা বুঝতেছেন হিস্ট্রিটা যেটা জরুরি এবং আবশ্যিক এটা করা উচিত, কিন্তু এটা কখনোই এনাফ না, যেটা আমরা দীর্ঘকাল ধরে বলছি। তার কারণ হচ্ছে কি জানেন, নেহাতি ক্লাসিসিস্ট আকারে এখানকার চিন্তার ইতিহাস মানে পাঠ করার মধ্যে দিয়ে আসলে এখানে নতুন ধরনের চিন্তা আসলে জন্মগ্রহণ করা সম্ভবই না, জন্ম দেওয়া সম্ভবই না। আমাদের যেটা প্রয়োজন আসলে বুঝতে পারছেন সেটা আমরা প্রায় সময় প্রস্তাব করছিলাম, সেটা হচ্ছে যে মানে এইখানকার বাংলাদেশের যে সোসাইটিতে যে প্রবলেম সেন্ট্রিক এবং প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো বুঝতে পেরেছেন সেন্টার করে বুঝতে পারছেন আমাদের এক ধরনের থিওরাইজেশন এবং আলাপ। তখন যেটা হয় কি জানেন, আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটিসটা যেটা কি করে রেসপন্ড করে ওইখানে মানে আমাদের সোসাইটি এবং কালচার, এবং এর মধ্যে দিয়ে আমরা যেটা করি এক ধরনের যেমন আধুনিকতাকে ওভারকাম করার চেষ্টা সুযোগ হয়, এট দ্য সেম টাইম হচ্ছে যে আমাদের এখানকার স্থানিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করার সমস্যা হয়। এখন আপনি কোন সমস্যাটাকে অ্যাড্রেস করবেন এবং কোনটাকে না, মানে এটা মানে যে ওই যেমন হচ্ছে যে আমরা তো খাওয়ার সময় অনেক কিছুই খাই, যেমন হচ্ছে আমাদের মানে যে আমরা যে সময় এই যে কিছুক্ষণ পর আমরা হয়তো বা খাবো অথবা আমরা অনেকে খেয়ে আসি, সেটা হচ্ছে সালাদের মধ্যে আলুও থাকে, সরি ওই যে রান্না খাবারের মধ্যে আলুও থাকে, সালাদের মধ্যে ওই যে টমেটো থাকে অথবা গাজরও থাকে। এখন আপনি যদি দেখেন বুঝতে পারছেন যে এই আলু টমেটো এবং গাজর এগুলো কোনোটাই কিন্তু বুঝতে পেরেছেন বয়স 200 বছর হয় না এই এলাকা, এগুলো সব বাইরে থেকে আসছে। এখন কি আপনি সবই পরিত্যাগ করবেন, নাকি হচ্ছে যেই খাবারগুলো বুঝতে পেরেছেন আপনার জন্য মানে যে যেই খাবারগুলো আপনি ইনহেরিট করার জন্য বুঝতে পারছেন আপনার কোন ধরনের সংকট হচ্ছে সেই সংকটগুলো ওই খাবারগুলোকে নিয়ে আপনি ইন্টারোগেট করবেন? আমরা মূলত বলতে চাচ্ছি যে আপনার প্রেজেন্টের যে সংকটগুলা সেটার আলোকে আসলে বুঝতে পেরেছেন ইন্টারোগেট করা দরকার আসলে এন্টায়ার মানে যে ওই ডিসকাশন গুলাতে, রাদার দেন বুঝতে পেরেছেন যে ঐতিহাসিক এবং হিস্টোরিসিজমের জায়গা থেকে না, ঐতিহাসিক কি ভিতরে আসছিল এবং বাইরে আসছিল তা না, বরং প্রেজেন্টের আলোকে। এবং এইটা হয়তো বা আমাদেরকে বুঝতে পারছেন নতুন ধরনের একটা গাইডলাইন দিতে পারে আর কি, যে মূলত কি যে উত্তর উপনিবেশিক রাষ্ট্রগুলোতে মানে যে ওই মানে মূলত বিউপনিবেশায়ন কিভাবে তত্ত্বায়ন করা যেতে পারে আর কি। তো এই আলাপগুলো হয়তো বা নবীর আসলে আলাপে হয়তো বা নাই এবং প্রয়োজন হয়তো বা উনি বুধও করেন নাই, বাট হচ্ছে বুধও করেছেন কিন্তু হয়তো সিস্টেমাইজ করেন নাই। বাট আমার কাছে মনে হয় আমাদের হয়তো বা এই আলাপগুলো আসলে আলাপের মধ্যে যুক্ত করা উচিত। তো আমি অনেকক্ষণ সময় নিয়েছি এই বলে আর কি শেষ করছি আর কি যে